নমস্কার। কবিতা পড়ব এখন। প্রথম কবির নাম শঙ্কর চক্রবর্তী। ছেলেটার কথা। কি হয়েছে ছেলেটার? স্নানে ঢুকে যেতে চাইছে সে। চাঁদের পোশাক পরে অতুলনীয়ার কাছে যায়। সব কিছু ফেলে রেখে শোকার্ত নদীর সঙ্গে মেশে। সৃষ্টি ছাড়া মেঘও ঢোকে ঘরের ভিতর। তখনই উপমা খুঁজে ছেলেটা মরমর হতে চায় বারবার। সময়ের ভাব গায়ে মেখে নেয় দ্রুত। কি হয়েছে ছেলেটার? কোন স্নান ঘরে লুকোতে চেয়েছে আজ নিজেকে খরম পায়ে ভিখিরি সাজিয়ে? বহু দূর ভেবে রাখে যেন বর্তে যাবার আগেই ছুটে আসে অনন্তের গাড়ি। একদিন পৌঁছে যাবে আস্ত চাঁদ নিয়ে, সেও সময়ের আগে। ছেলেটা অভাবী ছিল, নেই তার আলো বিচ্ছুরণ। নিজেরই স্নানের ঘরে অস্নাত যোগিনী শুধু অপেক্ষায় থাকে। শ্যামল বরণ সাহা, পিপাসা। থুতু গিলতে গিলতে পেরিয়ে যাচ্ছি তোমার বাড়ি। আজ ফেলে এসেছি জলের বোতল ছাদ বাগানে। তুমি জলের ধর্ম নিয়ে গড়িয়ে আসছো আমার দিকে। মৃত্যুর রসায়নে জল কি H2O হয়ে যায়? এইসব অলীক প্রশ্ন পা টেনে ধরেছে। বিসি রোডের ঘরবাড়ি, দোকানপাট, যানবাহনের ভিতর থেকে ভেসে আসছে কাচের গ্লাস ভাঙার জল তরঙ্গ। পৃথিবীর 3 ভাগ জল H2O হলে তুমি জলের ধর্ম নিয়ে গড়িয়ে আসছো আমার দিকে। থুতু গিলতে গিলতে পেরিয়ে যাচ্ছি তোমার বাড়ি। স্বপন চক্রবর্তীর কবিতা অনুবাদ। অনেক সুদীর্ঘ দিন, অনেক দীর্ঘ রাত সুরাহা মিলতে পারে এই আশায়। আইনি বদান্যতায় নিজেদের জ্বালা যন্ত্রণায় ক্ষত ব্যথা বিলি করে ভূতগ্রস্ত বাংলার গ্রাম মফস্বল শহর শহরের উপকণ্ঠ থেকে যারা কোনো এক সময় স্বপ্ন দেখেছিল সুখা কোনো নদীর আষাঢ়ে শ্রাবণে, কোনো গ্রহ বৈগুণ্যেও যার কোনো হেরফের ঘটেনি বা ঘটার সম্ভাবনাও অন্তত 20 বাও জলের জল স্রোতহীন হাওয়ায় ক্রমশ বিকল্প ভাবনা। নজর সেদিক থেকে ক্রমশ ঘুরে যাচ্ছে কারো কারো চারিত্রিক ব্যঞ্জনায়। ঠিক অনুবাদের ঢঙে গল্পের গেছো গর্ব গা ঘেঁষাঘেঁষি করে পড়ে থাকা অপমান একটানা 34 বছরের মিথ ভেঙে এই 2025-এও ক্রমশ গা সওয়া হাওয়ায় কুমোরটুলি প্রতিমা যতটুকু স্পেস দাবি করে, অন্যরকম ভান করে চোখে। এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ তার কোনো ধার ধারে না। সত্য ও মিথ্যার দূরত্ব কমে আসে। আর জীবন মৃত স্মৃতিগুলি খুব চুপ হয়ে গিয়ে যে ব্যথা বাড়ায়, সেদিকে ক্যামেরার লেন্স বা জুম কোনোটাই যে ঘুরবে না। পূর্ণিমা শেষ হলেও একটি রানী মৌমাছি এই সত্যটুকু জানে, এইসব ইত্যাকার কারণে কোনো একটি রাত নিঝুম নিস্তব্ধ হয়নি কখনো। ধরো জবচার্নকের সুতানুটি গ্রামে পা দেয়া থেকে আজকের দিনটি পর্যন্ত। ফলে তুমি ও আমরা ভালো সিনেমার খোঁজে বলিউড খুব মৌলবাদী বলে ইদানিং দক্ষিণী মৌলবাদ ও তার ইশারায় গোপনতা ভেজাই। সন্মাত্রানন্দ, সাঁচি। কেন পৃথিবীর কাছে ধারাভাষ্য লিখে যেতে হবে? বাঁচার প্রক্রিয়া চির ব্যক্তিগত, নিজ ওষ্ঠে নিজেরই চুম্বন।
কেন তার অর্থ লিখে বাঁধতে হবে শব্দ কাঁটাতারে? যে খুশি যেভাবে নিক, সকলেরই স্বাধীনতা আছে। আমি থাকব মনোলীন, পায়ে পায়ে অবরুদ্ধ নীল মণিলতা। কেন গূঢ় ভালোবেসে চিহ্নতার উচ্চারিত প্রার্থনার রবে এঁকে দেব প্রতি ভোরে পূর্বাকাশে প্রেমিকের মন? যে কথা নিহিত আছে মেধার মেঘের পরপারে, তাকে তুমি বুঝে নাও। জমেছে বিরল আভা তন্দ্রাহীন তরুণের কাছে। আমি কেন বলবো তবে? কেন গদ্য, কেন কথকতা? পরের কবি কান্তিময় ভট্টাচার্য। দুপুর। দারুণ খিদে। যখন একটা ছাগল খেতে চায়, তখন একটা শুয়োরের বাচ্চা সামনে এসে দাঁড়ায়। ঘোঁত ঘোঁত ঘোঁত, দারুণ শ্বাসের দুপুর। দুপুরটা ঘিরে ফেলেছে সামনে পিছনে উত্তরে দক্ষিণে। ইসরায়েল ফেরত একটা শিশু, জানি না ন্যাংটো ছিল কিনা, তার হাতে এক মানুষ ছাড়া মস্ত থালা, থালায় লেখা বিশ্ব ক্ষুধার অন্ন চায়। যুদ্ধ খিদে ঘিরে ধরেছে তাকে। কেউ ছুটছে মিসাইল, কেউ কেউ পারমাণবিক বোমা। মানবিক ফুল ছুঁড়ছে না কেউ। শিশুর থালা ভরে গেল পিস্তলে, বোমায়, রক্তে, বারুদে। দুপুরটা, পরের দুপুরটা, তারপরের দুপুরটা ঘোঁত 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 শ্বাসের দুপুর হয়ে যায়। অঞ্জলি দাশের কবিতা যেভাবে জীবন খুঁজি। বারবার হেরে যাওয়া যে মানুষ অন্ধকার খুঁজে, সে জানে না তর্জনীতে আলোর সংকেত। যে কোনো পথের পাশে তার পূর্বজন্মের উদ্বৃত্ত মাধুরী পড়ে আছে। কোনো এক বাঁকে, কোনো এক পাথরের খাঁজে তারও নাম লেখা থাকে। আমরা তো গন্তব্য খুঁজিনি কোনো দিন, আমরা তো পথকেই আত্মীয় জেনেছি। চোখের জলের নিচে ডুবে থাকা ঘুমন্ত আগুন, সবুজ অথবা লাল যে কোনো রঙের দিকে যেতে পারে জেনে সঞ্চয়ে রেখেছি কিছু অন্ধ সুখ। যে মানুষ মুখ, সে মানুষ কথা লেখে দীর্ঘশ্বাস দিয়ে। সে ভাষা তো হাওয়ার প্রতিমা, আগুনকে সাক্ষী রেখে জীবনকে আঁকে। আগুন কি অক্ষর পোড়ায়? আগুন কি কথার ছায়ের স্তূপে অগ্নিলিপি খোঁজে? কবিতার দ্বিতীয় অংশটি। হাহাকার থেকে উঠে আসা যে হাওয়াকে দীর্ঘশ্বাস বলি, হে জীবন তাকে অশ্রুবীজ দাও, বুনে দাও সজল অক্ষরে। আমাদের উর্বরতা তাকে ভাষার আশ্বাস দিক, যেন মনে হয় এইমাত্র মহাকাব্য থেকে স্নান সেরে উঠে এলো বীণা। আমাদের তন্ত্রীকে বাজাবে বলে সেধে এলো সুর, যার সামনে নম্র হবে হবে আগুন ও দাহ, হয়তো বিদায় লিখবে জলে। জলধি হালদার, শীট নম্বর 11A। চকমকি পাথরের গুঁড়ো দিয়ে তৈরি স্বচ্ছ কাচখণ্ডটি আমাকে নিয়ে খেলা করছে খুব। কাচের ভেতরেও আগুন, মেলে ধরলেই জেগে ওঠে আর সত্যি বলে। তুমি আমাকে প্রেম দিয়েছ, আমিও তোমাকে প্রেম দিয়েছি। এখন শীট নাম্বার 11A আকাশচারী। ওই কাচের ছবিতে অহরহ তুমি আমার সামনে। কোনো পোশাক নেই, একদম নিরাবরণ। আগে কজনের বুকে মন দিয়েছ, কজনের সঙ্গে শুয়েছ, তার রিল চলে। তুমি যদি জানতে পারো, দূর করে কাজটি জলে ফেলে দিই। হাতুড়ির ঘা মারি। যে অজর বারবার ফিরে আসে খেলার মাঠে, খিলখিল করে হাসে। কাজটি আমাকেও ন্যাংটো করে। আমার বিগত প্রেম, বয়স্ক মহিলার সঙ্গে উদ্দাম, অনেক মিথ্যে ও ছলনা। তুমি জানতে পারলে
যাই বলো, আর নিতে পারছি না। তমাল লাহার কবিতা, সস্তায় কেনা রাগ। পোয়াতি কুকুরি কাঁদে মুছে যাওয়া শহরের শোকে, রাস্তায় পড়ে থাকে বস্তা বস্তা সস্তায় কেনা হাহাকার। মল্লার ভেঙে মেঘ, মেঘ ডাকে পরদেশ, তার কাছে আরও আরও কাছে, একদম বুকের পাঁজরে। তারপর বাহু ডোরে চেপে ধরে কেঁপে ওঠে জোরে, যেন বৃষ্টি, আহা বৃষ্টি, ঝমঝম করে নাচে মন। অদূরে বাতাস ভেসে হেসে হেসে গায় যে ইমন। তাকে দেখে সময়ের মিথ্যেরা দ্রুত পায়ে পেরোয় সীমানা, যেন তার সবটাই মানা। তবু রাত্রি একা এক শ্রান্ত যাত্রী যেন, পায়ে পায়ে পিছোয় শরীর। কুক্কুরির বাষ্প চোখে বেহাগ সোহাগ করে দেশ রাগ, দেশ ভুলে পড়ে নেয় তরীর শরীর। তছনছ পুরনো সময়। ঝড় এলো, সে কি কোনো মুহূর্তের ভুলে সময় কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। দেখে নিল সরেজমিন তদন্তে যা তছনছ কালো। দেখেও তা না দেখার এমনই যে প্রাকৃতিক ভান, কে যে কাকে স্বয়ং প্রবৃত্তি দিয়ে এমন শেখালো। শিখে যে অলাভ হলো, তা কি কেউ জানে না ভেবেছ? জানে, সবটুকু জানে, জেনে শুনে তবুও তো অনেকে জানে না অর্জনের কতটুকু বর্জন করে দিতে হয়। সবটুকু নিতে নেই, সবটা তো প্রাপ্যও নয়। আরেকটি কবিতা পড়ব, শ্যাম রায় মফস্বলের কবি। সবাই তোমার সফলতা নিয়ে কথা বলে, সবাই তোমার স্বপ্ন নিয়ে কত কত কটু কথা বলে, সবাই তোমাকে বখাটে ছেলে বলে আজও। সবাই তোমার কাব্যগ্রন্থ নিয়ে প্রকাশনীর নাম ধরে গালাগালি করে। তোমার রান্নাঘর কি অন্ধকার? আলো কোথায়? আলো কোথায়? তোমরা সবাই রবিবারের দামি বাজারে ব্যস্ত। মফস্বল ছেড়ে মধ্যম গ্রাম, নিউ টাউন, কসবায় দামি ফ্ল্যাটে বসে কফিতে চুমুক দাও। মফস্বলে ফিরলে কবিকে শুধু হিংসে করো। রোজ তোমাদের কিচেনে দামি আলো জ্বলে। তোমাদেরও সন্তান আছে, আজ নয় কাল আমেরিকা বা ইংল্যান্ডে যাবে যাবে যাবে। কবির মেয়ে, তোমার মেয়ে কবিকে গোপনে কি বলছে? রান্নাঘরে ঠিকঠাক আলো জ্বলে? জীবনে তোমরা সবাই পেয়েছ, তবু এত এত হিংসে কেন? কেন? ভোর রাতে স্বপ্ন দেখি কবির রান্নাঘরে আলো জ্বলে না, তবু কবির ঘর ভর্তি অক্ষরমালা পরপর হাত ধরে আছে দাঁড়িয়ে। আর দুজন কবির কবিতা পড়ে নিই, তাহলে আজকের এই ভিডিওটা কমপ্লিট হবে। আমার এখানে যে পঠিতব্য কবিতাগুলি আমার হাতের কাছে ছিল সেটাও শেষ হবে। দুজন কবি কবিতা। চিন্ময় কুমার দাস, উৎসবের চেয়ার। ভালোবাসা আর ওষুধের মধ্যে কোনো ফারাক নেই। ভালোবাসাও একই সঙ্গে নিরাময় প্রবণ ও পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত। একদিন তোমার সুধন্য স্তন সঙ্গীতে ছন্দময় হয়ে উঠেছিল সকালের যে দুর্গম পথ, তার ধারে কেন আজ
এত এত দ্রুত নামে সন্ধ্যা অস্পষ্ট। হাহাকারময় তোমার ভ্রুপল্লবে সূর্যের রেখা দেখেছিলাম আমি, সেটা ক্রমশ হয়ে ওঠে বিশুদ্ধ সংকট। কেন স্তনের আড়াল থেকে দ্রুত শুকিয়ে যাচ্ছে ঘাম? পথের বাঁকে বাঁকে কেন আর উন্মোচিত হয় না রহস্য? আলোর উষ্ণতায় নেই আর মায়ের আদরের মতো সেঁক। তোমার কাজল লালিত চোখে বিশল্যকরণে দেখতে পেয়েছিলাম একদিন। শহরের জনারণ্যে হারিয়ে যেতে যেতেও রোগ শোক সন্তাপের ব্যাধি থেকে সেরে উঠে ফিরে এসেছিলাম তোমার কাছে। অবাক হয়ে দেখেছি জগতের অবাধ্য সব শুশ্রূষা আর আশ্রয় তোমার কাছে নতজানু। আমিও কি ভালোবাসাকে ভালোবেসে নতজানু হইনি তোমার কাছে? আমার জীবনের সব গল্প পাঠ করতে করতে তোমার জীবনে ঢুকে যেতে চাইনি? পৃথিবীর সকল যুবক যুবতীর মতো কেন সহজ নয় কসবা কৈখালির রাস্তা? ভালোবাসা আর ওষুধের মধ্যে কোনো ফারাক নেই। দুজনেই জীবনের ছদ্মবেশে আসলে সহাস্য প্রতারক। তবু সব জেনে শুনে আজ রাতে বেরিয়ে পড়ব গড়িয়াহাট, বালিগঞ্জ, ফার্ন রোডের অলিতে গলিতে, তারপর পার্ক স্ট্রিট, অবিরাম পানাহার, তারপর সোনাগাছি, নারী, অবিশ্রান্ত, তারপর শেষ রাত, তারপর পাটলমল, তারপর ভোরের প্রায়ান্ধকার শহীদ মিনারকে সাক্ষী রেখে আমার পূর্ণ প্রার্থনা আমায় বাড়ি পৌঁছে দেবে কেউ? তোমার মতো করে এই শহরে আর কি কোনো ভূপল্লবী আমার বাড়ির শব্দের জন্য সারা রাত জেগে থাকবে? ভালোবাসা শব্দের ওপরে থমকে রেখে গেছো যে জীবন, তাকে তোমার ভালোবাসার সবচেয়ে বড় উৎসবের একটা চেয়ার অন্তত ধার দিয়ে যাবে ভূপল্লবী। অন্তত অন্তিম পতনের আগে ক্ষণিকের তরে যদি বসিবারে পাই, জীবনের ওষুধে আবার ভালোবাসা কি সেরে উঠবে না কোনো দিন? রবীন্দ্রনাথের একটি গল্প পড়ছিল। সেখানে যতীন, যে কিনা অসুস্থ, আর যতীনের স্ত্রী তার সঙ্গে যতীনের মধ্যে একটা অকারণ দূরত্ব। যতীন জানে না সে তাকে চায় কিনা, অথচ ভালোবাসে। আর যতীনের স্ত্রী, সেও জানে না যতীন কে, সে হয়তো জানে না ভালোবাসাও বাকি। যতীন অসুস্থ, যতীন মারা যাবে। আর এই যে আমি চিন্ময় কুমার দাশের এই যে কবিতাটি আমি পড়ছি, এই দুটোর রসায়নের মধ্যে কোথাও একটা যেন আমার মিল লাগলো, স্পষ্ট মিল পেলাম। জানি না এরকম কাকতালীয় ঘটনা কিভাবে ঘটতে পারে একই দিনে। আগের ভিডিওতে যতীনের ওই অসুস্থ যতীনের গল্পটি পড়েছি, আর এখন এই কবিতাটি পড়লাম। আসুন আমরা আজকের শেষ কবি সব্যসাচী সরকারের দুটো কবিতা পড়ি, যুদ্ধ এবং ভাইরাল। প্রথমে যুদ্ধ। যুদ্ধ যখন হবেই তখন কেউ না কেউ বোমা ফাটাবে। কোনো দিন বোমা আর চকলেটের কোনটা বেশি ভালো বোঝা হলো না। মেয়েটা কেন কেয়ারিং জানা হলো না। তার বদলে চায়ের কাপ আর ঠোঁট, রাশিয়া আর ইউক্রেন, ইরান আর ইসরায়েল। তুমি ল্যাং মারবে আর আমি অনলাইন চুমুর গন্ধে ছুঁক ছুঁক করব। এই চিরকালীন বুমেরাং থেকে
আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক যেভাবে সুইং ডোর ঠেলে শহরের ভিড়ে মিশে যায় অজানা স্তব্ধতা। সব্যসাচী সরকারের আরেকটি কবিতা ভাইরাল। নিশ্চুপ সেলফোন, ঠান্ডা দেওয়াল, মেঘলা সে রোববার, তুমি চায়ে বিস্কুটে করনি খেয়াল। যেখানে দুঃখ এসে শার্ট প্যান্ট ভালোবেসে তোমার শাড়িতে মিশে সামান্য ঘেঁটে দিল একাল সেকাল। নিশ্চুপ সেলফোন, ঠান্ডা দেওয়াল, হাতিবাগানের মোড়, তুমি শুধু আড়ি। কেউ কি ফিরেছে রোজ ঠিকঠাক বাড়ি? তুমি কি দেখলে ফিরে ঠান্ডা দেওয়াল, নাকি তুমি ক্যামেরায় ফের ভাইরাল? আজকের মতো বিভিন্ন রকম, বিভিন্ন স্বাদের, বিভিন্ন মাপের, ছোট বড়, প্রশস্ত, সংক্ষিপ্ত, গভীর অগভীর, আলোময় অন্ধকারাচ্ছন্ন, বিভিন্ন রকমের বিভিন্ন কবিতা পাঠ করলাম, শুধু পড়ে গেলাম। আমি পড়ে যাওয়ার সময় হয়তো কবিতাগুলোর ভেতরে ঠিক মতো করে ঢুকতেও পারিনি, কারণ কোনো একটা মানুষকে একবার দেখলেই তো আর তাকে চেনা যায় না। যে মানুষটাকে সারা জীবন ভোর দেখলেও চেনা যায় না, চেনা সম্পূর্ণ হয় না, সেখানে একটা কবিতাকে আমি একবার শুরু থেকে না জেনে অজানা একটি মানুষকে যেমনভাবে আমরা দেখি, সেভাবে একটা কবিতাকে না জেনে দ্বিতীয়বার না পড়ে শুরু থেকে পড়ে যাচ্ছি, আর সেই সঙ্গে সঙ্গে আমি কবিতার আত্মার ভেতরে ঢুকে যেতে পারবো, এমনটা না হওয়াই স্বাভাবিক। শুধুমাত্র পড়ে গেছি। আমি দ্বিতীয়বার যখন এগুলি পড়ব, দ্বিতীয়বার যখন এগুলো শুনবো, তখন হয়তো এর অন্তর আত্মার দিকে কিছুটা এগোবার চেষ্টা করতে পারবো। আপনারা যারা এই কবিতাগুলি শুনবেন তারা পজ করে করে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার শুনতে পারবেন। তাতে দুটো কাজ হবে। একটা হচ্ছে আমার পড়ার মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে শনাক্ত করতে পারবেন, সেগুলির কারণগুলোকে খুঁজে বার করতে পারবেন, এবং আমার প্রতি একটা প্রাপ্য, কি বলবো, একটি প্রাপ্য ভৎসনা আপনি দিতে পারবেন। আর দ্বিতীয়টি যেটি পারবেন সেটা হচ্ছে যে বারবার 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 পড়তে পড়তে আপনিও হয়তো কবিতাগুলির অন্তরাত্মার কাছে কিছুটা হলেও পৌঁছাতে পারবেন। নমস্কার।